তাহলে আলোচনা শুরু করা যাক নাকি? জি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের আলোচনার বিষয় নেট্রাম কার্ভ। আমাকে শুনতে পাচ্ছেন সবাই? জি, আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমরা নেট্রাম গ্রুপটা পড়েছি। নেট্রাম গ্রুপের মূল কথা সেটা হলো এই নেট্রাম গ্রুপের রোগীদের আপনার যেটা থাকে সেটা হচ্ছে গ্রিফ। তাদের দুঃখ থাকে, মনের মধ্যে কষ্ট থাকে, তারা গান বাজনাতে বিরক্তি বোধ করে, তাদের রৌদ্রে কষ্ট বাড়ে, এরা সাধারণত চিলি হয়ে থাকে অর্থাৎ শীতকাতর হয়ে থাকে। তবে কিছু কিছু ওষুধ আছে এরা গরম কাতর হয়ে থাকে। আর এদের সকালে 10টা থেকে 11টায় রোগ বৃদ্ধি হয়। সূর্যের আলোতে গরমে গরম ঘরে রোগ লক্ষণ বাড়ে। এরা গান বাজনা ভালোবাসে না, শব্দ ভালোবাসে না। আবার অনেকে আছে ক্লাসিক্যাল বা কষ্টের গান শুনতে পছন্দ করে। এদের সমুদ্র পাশে গেলে রোগ লক্ষণে বাড়ে, অনেকের রোগ লক্ষণ কমে। আর এদের মধ্যে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে যে এদের ভিতরে হচ্ছে গ্রিফটা সবচাইতে বেশি কমন, যে এরা মানে দুঃখিত সব সময় থাকে। এদের মধ্যে দুঃখ ভাবটা সবচাইতে বেশি প্রমিনেন্ট। তারপরে সকাল 10টা থেকে 11টায় বৃদ্ধি। তারপরে দুধ খাইলে এদের সমস্যা দেখা দেয়, মাছ প্রিয়। তারপরে এই যে আটা বা ময়দার তৈরি খাবার এগুলো পছন্দ করে। তো মোটামুটি এই আর কি নেট্রাম গ্রুপের বৈশিষ্ট্য। এবার আমরা আসি আমাদের নেট্রাম কার্বনিকাম। তো নেট্রাম কার্বের রোগীগুলো আপনার অত্যন্ত স্নায়বিক দুর্বলতা থাকে এবং মানসিক অবসাদ থাকে। তার মানে হচ্ছে এরা সামান্য ফিজিক্যাল বা মেন্টাল কোনো এক্সারশন করতে পারে না। এরা সামান্য মানসিক এবং শারীরিক কোনো পরিশ্রম করলে এদের কষ্টটা বেড়ে যায়। এদের মধ্যে আপনার দেখবেন যে স্নায়বিক দুর্বলতা বা মানসিক অবসাদ এত প্রবলভাবে দেখা যায় যে সে কোনো বিষয় চিন্তা করতে পারে না, কোনোরূপ গোলমাল পছন্দ করে না। এমনকি তার সম্মুখে বসিয়া কেউ কোনো কথা বললে বা কোনো আলাপ আলোচনা করলেও সে অস্বস্তি বোধ করতে থাকে। গান বাজনাতেও তার অস্বস্তি বা অসহ্য দেখা দেয়। দেখেন অনেকেই গান বাজনা কিন্তু পছন্দ করে বা গান বাজনা শুনলে ভালো লাগে, কিন্তু এই নেট্রাম কার্বের রোগীগুলোর গান বাজনা একেবারে অসহ্য। আর এদের হচ্ছে দেখেন যে এতই হতভাগ্য যে গান বাজনাতেও তারা বিরক্ত হয়ে পড়ে, লোকজনের কাছ থেকে দূরে থাকতে চায়, কোনো কথায় তারা চিন্তা করতে পারে না, সেটা ভালো কথা হোক বা মন্দ কথা হোক, তাতে তার কষ্ট বেশি বোধ করে। আহারে বিহারে সদাই তার অস্বস্তি, শারীরিক ধর্ম পালনে অনুপযুক্ত, আতঙ্ক বিষণ্ণতা, কোনো কিছু চিন্তা করতে গেলে এদের মাথা ব্যথা করে। আর ঝড় বৃষ্টির সম্ভাবনায় এদের উদ্বেগ এবং অস্থিরতা দেখা দেয়। আর এই নেট্রাম গ্রুপের সবচেয়ে প্রমিনেন্ট যে বিষয় সেটা হলো দুধে বৃদ্ধি। দুধ খেলে এদের সমস্যা দেখা দেয়। তো সাধারণত দেখেন যে ছোট বাচ্চারা যে দুধের উপরে নির্ভর করে কিন্তু বড় হয়, কিন্তু এই দুধ হচ্ছে এই বাচ্চাদের শ্রেষ্ঠ খাদ্য। কিন্তু এই নেট্রাম কার্বের রোগীগুলো এই দুধ সহ্য করতে পারে না। দুধ খাইলে এদের উদারময় দেখা দেয়। যারা অম্ল এবং অজীর্ণ দোষে কষ্ট পায় এরা দেখবেন যে ওই সোডা জাতীয় খাবার বেশি খায়, যাতে অ্যাসিডিটি বা গ্যাসটা কম থাকে। এই অ্যাসিডিটি বা গ্যাস কমানোর জন্য এটা খাওয়ার ফলে তাদের পাকস্থলী খুব দুর্বল হয়ে পড়ে। পরবর্তীতে সে কোনো কিছু সামান্য একটু খেতে না খেতে তার পেটের মধ্যে অতিরিক্ত বায়ু সঞ্চার হয় এবং ক্রমশ তার স্নায়বিক দুর্বলতা দেখা দেয়। আর সামান্য শব্দে চমকে ওঠে, বুক ধড়ফড় করতে থাকে। আর এরা স্বভাবত শীতকাতর হয়ে থাকে। নেট্রাম কার্ব সাধারণত শীতকাতর, সামান্য ঠান্ডা বাতাস সে সহ্য করতে পারে না। কিন্তু আবার যে রৌদ্রে তার ভালো লাগবে তাও কিন্তু না, কিন্তু রৌদ্রেও তার বৃদ্ধি আছে। বিশেষত সর্দি গরমির পর থেকে রৌদ্রে বৃদ্ধি হয়। সূর্যের আলো এবং গ্যাসের আলোতে এরা বসে কাজ করতে পারে না, কাজ করলে এদের মাথা ব্যথা করে। আর প্রস্রাব এদের
ওই যে আপনার নাইট্রিক অ্যাসিডের মতো, যে ঘোড়ার চুনার মতো যে গন্ধ, এরকম গন্ধ থাকে এদের প্রস্রাবে। আর এদের হচ্ছে আপনার এই যে পায়ের গোস আছে, যেটা বলে না পায়ের গোসা, এই গোসায় অত্যন্ত দুর্বলতা দেখা দেয়। তার কারণে এরা এই যে পায়ের পাতাটা বাঁকিয়ে হাঁটে, অর্থাৎ একটু বাঁকা করে হাঁটে, মানে ঠিকভাবে ফেলতে পারে না, এত দুর্বল। আর এই নেট্রাম কার্পে রোগীগুলোর খাবারে উপশম হয়, কিছু খেলে তার ভালো লাগে, অনেক উপসর্গ তাদের খাইলে কম পড়ে, কিন্তু মধু খাইলে বৃদ্ধি পায়। গ্রাফাইটিস অ্যানাকার্ডিয়াম ইত্যাদি ওষুধেও কিন্তু অনেক উপসর্গ খাইলে কম পড়ে। আর এই ওষুধটা দীর্ঘকাল কার্যকরী একটা ওষুধ। আসলে নেট্রাম গ্রুপের প্রায় সব ওষুধই কিন্তু আপনার দীর্ঘকাল কার্যকরী ওষুধ। এখন দেখেন এদের এই যে জরায়ুর শিথিলতা, জরায়ুর বিকৃতি প্রভৃতি, জরায়ুর নানাবিধ দোষ দেখা দেয়। জরায়ুর মধ্যে অর্বুদ বা টিউমার অথবা কোনো কিছু জন্মে গর্ভস্থ সন্তানকে নষ্ট করার একটা উপক্রম বা মিথ্যা গর্ভের অনুভূতি দূর করার জন্য নেট্রাম কার্প ব্যবহার হয়। জি, ও একটা পেশেন্ট আসছিল তো, একটু কথা বলছিলাম। আচ্ছা, এর দেখেন যে জরায়ুর শিথিলতা থাকে, জরায়ুর বিকৃতি, এবং অনেক সময় প্রেগনেন্ট না হয়েও কিন্তু প্রেগনেন্ট একটা ভাব আসে তার মধ্যে, সেটা দূর করার জন্য কিন্তু নেট্রাম কার্প খুব ভালো একটা ওষুধ। আর এদের হচ্ছে আপনার বাম পার্শ্ব চেপে শুতে পারে না, বাম পার্শ্ব চেপে শুতে পারে না। আর ব্যথার সাথে এদের ঘর্ম দেখা দেয়, অর্থাৎ ব্যথার সাথে ঘাম দেখা দেয়। আর নাকের ভিতর দুর্গন্ধযুক্ত ঘা হয়, নাকের ভিতর দুর্গন্ধযুক্ত ঘা হয়, যেটাকে ওজিনা বলা হয়। আর এদের মধ্যে শোথ দেখা দেয়, অর্থাৎ গা হাত পা ফোলা থাকে। গ্ল্যান্ডের বিবৃদ্ধি দেখা দেয়, অর্থাৎ এই যে ঘাড়ে এবং যে গলার মধ্যে যে গ্ল্যান্ড থাকে, এই গ্ল্যান্ডগুলো ফলে ওঠে। আর সহবাসন্তে এদের জরায়ু দিয়ে শ্লেষ্মা নির্গমন বশত বন্ধ্যাদোষ দেখা দেয়, অর্থাৎ এরা সহবাসের শেষে এদের শ্লেষ্মা নির্গমন বশত বন্ধ্যাদোষ দেখা দেয়। এটা মানে নেট্রাম কার্বনিকামে খুব প্রমিনেন্ট অন্যান্য ওষুধের তুলনায়। এখন দেখেন এদের ওষুধগুলো কাজ করে কোথায়। এই নেট্রাম কার্ব হচ্ছে আপনার কাজ করে হচ্ছে ডাইজেশনে, অর্থাৎ হজমে। এরা কিন্তু খাদ্যদ্রব্য হজম করতে পারে না, বিশেষ করে দুধ এরা হজম করতে পারে না। এদের হজম শক্তির গোলযোগ থাকে, গোলযোগের কারণে এদের হচ্ছে আপনার পুষ্টি সাধন হয় না দেহের। তো এদের কাজ হচ্ছে ডাইজেশনের উপরে, তারপরে হচ্ছে নার্ভের উপরে, এরপরে স্কিনের উপরে, চর্মের উপরে, এবং এই যে পায়ের গোড়ালির উপরে ভালো কাজ করে। আর এদের বৃদ্ধি কখন? এদের বৃদ্ধি হচ্ছে সূর্যের আলোতে, অর্থাৎ সানহিট, সূর্যের আলোতে বা রৌদ্রে এদের বৃদ্ধি হয়। আর গ্যাসের আলোতে কাজ করলে এদের বৃদ্ধি হয়। যেমন আপনার ওই যে যারা ওয়েল্ডিং বা ঝালাইয়ের কাজ করে, এদের তো গ্যাসের আলো পড়ে চোখে, এদের গ্যাসের আলোতে কষ্টগুলো বাড়ে। আর এদের রোগগুলো সাধারণত আপনার এই পেরিওডিক্যালি, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় অন্তর হয়ে থাকে, বিশেষ করে এই শীতকালে এদের বেশি হয়ে থাকে। আর সকাল 5টার দিকে, তারপরে গান বাজনাতে, মানসিক পরিশ্রমে, এবং এই যে যৌন ক্রিয়ার পরে। আর খাবার দাবারের কোনো গোলযোগ হলে, অর্থাৎ সময় মতো না খেলে এদের সমস্যা দেখা দেয়। আর দুধে এদের সমস্যা, দুধ খেলে এদের হজম করতে পারে না। আর ঠান্ডা ঝোড়ো যে বাতাস হয় না, ঠান্ডা ঝোড়ো বাতাসে এদের কষ্ট বাড়ে। শীতকাতর রোগী ঠান্ডা ঝোড়ো বাতাসে কষ্ট হবে স্বাভাবিক, কিন্তু আবার সূর্যের আলো বা রৌদ্র সহ্য করতে পারে না। আর ঝড় বৃষ্টিতেও এদের কষ্ট বাড়ে। এদের কষ্ট কমে কখন? চলাফেরা করলে কষ্ট কমে। তারপরে যন্ত্রণা হয় যে জায়গা, সে জায়গাটা ঘষলে, এরপরে খাবার খেলে, মোটামুটি সব রকম কষ্ট এর কম থাকে যখন খায়। আর শরীর ঘামলে এদের অনুভূতিটা কেমন? এদের অনুভূতি হচ্ছে আপনার ইরিটেবল, খিটখিটে মেজাজ, তার সাথে দুর্বলতা,
আর এদের শরীরটা একটু ফোলা ফোলা মনে হবে। আর এরা খুব অল্প পরিশ্রমেই বেশি ক্লান্ত হয়ে পড়বে। আর এদের শরীরের রঙটা একটু ডিসকালারেশন মতো হয়ে যাবে। যেমন দেখেন, এই যে এদের মুখমণ্ডলটা হচ্ছে ফ্যাকাশে, এর সাথে এই চোখের চারিদিকে আপনার নীল বর্ণের দাগ পড়ে, অর্থাৎ ব্লু রিংস অ্যারাউন্ড দ্য আইস, চোখের চারপাশে নীল রঙের দাগ পড়ে। এমনকি এই যে চোখের পাতা ফোলা থাকে, চোখের পাতাও ফোলা থাকে। আর এদের কোনো কিছু চিন্তা করতে পারে না। সামান্য কোনো কিছু চিন্তা করলে বা কোনো কাজ করলে, এমনকি কেউ কোনো কথা বলছে, গল্প করছে, এটাতেও তার অস্বস্তি বাড়ে। আর সামান্য শব্দেও এরা অস্বস্তি বোধ করে। এরা কোনো ধরনের পরিশ্রম, যে এক্সারশন বা এক্সারসাইজ যেটা বলে, এটা এরা সহ্য করতে পারে না। অ্যাভারশন টু ওপেন এয়ার, খোলা বাতাস সহ্য করতে পারে না। অ্যান্ড ডিসলাইক টু এক্সারসাইজ, তারা এক্সারসাইজ করতে পারে না, বিশেষ করে ফিজিক্যাল অথবা মেন্টাল। আর এদের যেটা দেখা যায় সেটা হলো এদের ঘামলে উপশম বোধ করে। আর এদের যেখানে ব্যথা হয় সেই ব্যথার জায়গাটা একটু মানে কম্পন মতো ভাব থাকে। আর এদের ঘামগুলো হয় আপনার ঠান্ডা, তার সাথে এদের অ্যাংজাইটি থাকে, অর্থাৎ উদ্বিগ্নতা থাকে। আর নেট্রাম গ্রুপ তো বলছি আগেই যে এদের সকল রোগীগুলোর মধ্যে গ্লুমি একটা ভাব থাকে, অর্থাৎ বিষণ্ণতা, বিমর্ষ ভাব এটা থাকে। আর নেট্রাম মেউর আছে আপনার মাঝে মাঝে, কিন্তু এরা মানে যৌবনে, অর্থাৎ বিয়ের পূর্বে বা কোনো রিলেশনে জড়ানোর পূর্বে অথবা কোথাও থেকে আঘাত পাওয়ার পূর্বে এরা অত্যধিক উল্লসিত থাকে, অর্থাৎ চেয়ারফুল, আনন্দঘন থাকে। কিন্তু যখনই কোনো আঘাত পায়, প্রেমে ব্যর্থ হয় বা স্বামীর কাছ থেকে তারা পরিত্যক্ত হয়, তখনই এরা বিমর্ষ বিষণ্ণতায় ভুগতে থাকে। এটা হচ্ছে নেট্রাম মিউরে। আর অন্যান্য নেট্রাম গ্রুপের সব ওষুধগুলো রোগী কিন্তু আপনার বিমর্ষতায় ভোগে, অর্থাৎ দুঃখ এদের যেন বড় একটা বন্ধু। আর গরম হাওয়াতে এদের মাথা ব্যথা করে, তবে মাথা পিছন দিকে ঘোরালে এদের ভালো বোধ করে। আর এদের হচ্ছে মানে চোখের সামনে আপনার মানে যে আলোর ঝলকানি বলে না, এই আলোর ঝলকানিটা এরা সহ্য করতে পারে না। এরা আলোর ঝলকানিতে চমকে ওঠে, চোখে আলোর ঝলকানি পড়লে এরা কষ্ট বোধ করে। এদের যেটা থাকে সেটা হলো দেখেন গ্রেট ডেবিলিটি, অর্থাৎ অত্যন্ত দুর্বলতা, ভীষণ দুর্বলতা। এই দুর্বলতার কারণে এরা কোনো কিছু চিন্তা করতে পারে না, কারো কোনো কথা সহ্য করতে পারে না, কোনো শব্দ বা এই যে গরম, ঠান্ডা, ঝোড়ো বাতাস, কোনো কিছুই তাদের ভালো লাগে না। মানে এতটা তাদের দুর্বলতা থাকে। তবে এদের দেখবেন যে গ্রীষ্মকালে বা রৌদ্রে বা গরমে এদের কষ্টগুলো বেশি বাড়ে। গ্রীষ্মে বা রৌদ্রে বা গরমে এদের কষ্টগুলো বাড়ে। আমাদের নাইট্রিক এই অ্যান্টিম ক্রুড আছে, অ্যান্টিম ক্রুড কিন্তু আপনার রৌদ্রে যেতে পারে না, রৌদ্রে গেলে এদের কষ্ট বাড়ে। এরা যখন কৃষি কাজ করে তখন ছায়ায় ছায়ায় থাকে। আর এদের হচ্ছে আপনার সানস্ট্রোক, অর্থাৎ সূর্যের আলোতে এদের মাথা ঘুরে এরা পড়ে যায়, অর্থাৎ যে হালকা যে স্ট্রোক, এই স্ট্রোকগুলো এদের রৌদ্রে বাড়ে, অর্থাৎ রৌদ্র এরা সহ্য করতে পারে না। এক্ষেত্রে আমাদের ওষুধ আছে গ্লোনোইন, বেলেডোনা। আর এই রোগীগুলো আপনার সাধারণত হয়ে থাকে, এদের মুখমণ্ডল ফ্যাকাশে, এদের চোখের চারিকোলে আপনার ওই যে ব্লু রিংস, অর্থাৎ নীল বর্ণ দেখা দেয়। আর চোখের পাতাগুলো একটু বিস্ফারিত থাকে, অর্থাৎ
চোখের মণিগুলো ফুটে বের হয়ে যাবে, এরকম একটা ভাব থাকে। আর এদের প্রস্রাবগুলো হয় হচ্ছে আপনার ডার্ক ইউরিন, অর্থাৎ প্রস্রাবটা অনেক গাঢ় হয়, অনেক গাঢ় হয়। এরা রক্ত স্বল্পতায় ভোগে, দুধ সহ্য করতে পারে না। আর এদের ত্বকটা হচ্ছে পানির মতো ভাব লাগে, অর্থাৎ ফ্যাকাশে। আর দুধ সহ্য করতে পারে না, দুধ খেলে ডায়রিয়া দেখা দেয়। মাথা ব্যথা করে সামান্য শারীরিক এবং মানসিক পরিশ্রমে এবং রোদে কাজ করলে, তারপরে গ্যাসের আলোতে কাজ করলে। তারপরে এদের এই পেশিতে বা মাথার ওই যে পিছনের অংশে, মাংসপেশিতে এবং মাথার পিছনের অংশে আপনার টান বোধ থাকে, বিশেষ করে মহিলাদের আপনার এই মেন্সের পূর্বে। আর এদের অনুভূতিটা হলো মনে হয় যেন এদের মাথাটা বড় হয়ে গেছে, মাথাটা অনেক বড় হয়ে গেছে এবং মাথাটা এখনই বাস্ট হয়ে যাবে, এইরকম একটা অনুভূতি এদের মধ্যে পাওয়া যায়। আর এদের হচ্ছে নাকের মধ্যে আপনার দুর্গন্ধযুক্ত ঘা দেখা দেয়, যেটাকে বলা হয় ওজিনা। এমনকি নাকের ওই যে ভিতরের অংশ পর্যন্ত এদের এটা চলে যায়। আর এদের হচ্ছে আপনার ইজি ডিসলোকেশন অ্যান্ড স্প্রেনিং অফ অ্যাঙ্কেল, অর্থাৎ হাঁটাচলা করতে গেলে এদের যে মানে পায়ের যে জয়েন্ট আছে এই জয়েন্টগুলো এদিক ওদিক হয়ে যায়, অর্থাৎ জয়েন্টে ডিসপ্লেস হয়ে যায়। আর এত পরিমাণ দুর্বলতা বোধ করে পায়ের গোছে, তারা হাঁটতে পারে না, পায়ের পাতাগুলো আঁকা বাঁকা করে ফেলে, অর্থাৎ সঠিক জায়গায় তারা ফেলতে পারে না। তাইলে এদের এই নেট্রাম কার্ভের সাথে আমাদের তুলনা করতে হবে নেট্রাম সাল্প, তারপরে ক্যালকেরিয়া কার্ভ এবং সিপিয়া, এই ওষুধগুলোর সাথে তুলনা করতে পারি আমরা। আর এর সাথে এরপরে ভালো কাজ করে ওষুধ হচ্ছে ফলোজ ওয়েল আফটার সিপিয়া। সিপিয়ার পরে এই ওষুধটা ভালো কাজ করে যখন ওদের জরায়ুতে মনে হয় যেন পেট দিয়ে, অর্থাৎ জরায়ুটার ওই নাড়ি ভুঁড়িগুলো সব বের হয়ে যাবে, বিয়ারিং ডাউন সেন্সেশন থাকে, সেই ক্ষেত্রে আমরা ওই যে সিপিআর পরে এই ওষুধটাকে ব্যবহার করতে পারি। কারণ দেখেন এই নেট্রাম কার্ভে কিন্তু জরায়ুর শিথিলতা আছে, জরায়ুর বিকৃতি আছে এবং জরায়ুর নানাবিধ দোষ আছে, জরায়ুর মধ্যে অর্বুদ বা টিউমার এরকম কোনো কিছু আছে এবং এইগুলো থাকার কারণে এই যে গর্ভস্থ সন্তান নষ্ট হয়ে যাওয়ার একটা উপক্রম দেখা দেয়। অথবা অনেক সময় দেখা যায় যে মহিলাদের গর্ভবতী না হয়েও গর্ভের একটা অনুভূতি থাকে, অর্থাৎ পেট মোটা থাকে, মিথ্যা গর্ভ বলে। সেক্ষেত্রে নেট্রাম কার্ভটা ব্যবহার করলে আমরা উপকার পেতে পারি। তাহলে নেট্রাম কার্ভ খুব বেশি বড় একটা ওষুধ না, কিন্তু ডিপ অ্যাক্টিং রেমেডি। আমি আবার কিছু কিছু কথা রিপিট করছি। দেখেন যে এই নেট্রাম কার্ভের রোগীগুলো স্নায়বিক দুর্বলতা বা মানসিক অবসাদ অত্যন্ত বেশি, এত পরিমাণ মানসিক ক্লান্তি এবং অবসাদ যে তারা কোনো কিছু চিন্তা করতে পারে না, এমনকি কেউ কোনো গল্প করছে, কথা বলছে, সেটাও তাদের ভালো লাগে না। গান বাজনাতে এদের মোটেও ভালো লাগে না। সাধারণত প্রত্যেকটা মানুষই গান বাজনা পছন্দ করে, কিন্তু নেট্রাম কার্ভের রোগীগুলো গান বাজনা একদমই পছন্দ করে না। অনেক সময় দেখা যাচ্ছে যে এদের সামনে কেউ কোনো আলাপ করছে, কোনো কথা বলছে, তাতেও তাদের বিরক্তি এবং অস্বস্তি বোধ হতে থাকে। সঙ্গীতে অর্থাৎ গান বাজনাতে তাদের ভালো লাগে না, গান বাজনা অসহ্য বিরক্ত হয় এবং লোকজনের কাছে এরা থাকতে চায় না, লোকজনের কাছে থেকে তারা দূরে থাকতে চায়। কোনো কথা, কোনো বিষয় তারা চিন্তা করতে পারে না, এমনকি সেটা যদি ভালো কোনো কথাও হয় তাও তার কাছে ভালো লাগে না। এর কারণ কি? এর হচ্ছে স্নায়বিক দুর্বলতা এবং মানসিক অবসাদ অত্যন্ত বেশি আছে। তাহলে এর ভালো কথাও এর ভালো লাগে না এবং মানুষজনের কাছ থেকে এরা দূরে থাকতে চায়। কোনো রকম শব্দ, সামান্য শব্দ এদের ভালো লাগে না। এমনকি দেখেন আহারে বিহারেও সদা অস্বস্তি, শারীরিক ধর্ম পালনে সম্পূর্ণ অনুপযুক্ত।
শারীরিক ধর্ম পালনে বলতে দেখা যাচ্ছে মানসিক শারীরিক কাজকর্ম বা স্বামী সহবাস, স্ত্রী সহবাস, এরকম কাজকর্মেও তার অনুপযুক্ততা এবং আতঙ্ক ভাব তার মধ্যে থাকে, বিষণ্ণতা থাকে এবং অ্যাংজাইটি থাকে। কোনো কিছু চিন্তা করতে গেলে এদের মাথা ব্যথা করে। ঝড় বৃষ্টির সম্ভাবনায় উদ্বেগ এবং অস্থিরতা দেখা দেয়। আর দুধে বৃদ্ধি, সাধারণত ছোট বাচ্চাদের জীবন ধারণের জন্য দুধটাই হচ্ছে বড় একটা উপাদান, কিন্তু বাচ্চারা এই দুধ খেলে উদারময় দেখা দেয়। দুধ খেলে এদের উদারময় দেখা দেয় এবং এরা সাধারণত ওই যে আপনার পেটে গ্যাসের কারণে ওই সোডা জাতীয় অনেক কিছু খেয়ে, গ্যাসের ট্যাবলেট বলেন বা ওই যে ইনো, তারপরে অনেক ধরনের জিনিস পাওয়া যায় যেগুলো খেয়ে, বা টেস্টি হজমি, এগুলো খেয়ে ওরা গ্যাস নিয়ন্ত্রণের চেষ্টা করে। তো এরা পরবর্তীতে কি হয়, মানে এদের পাকস্থলীটা এত বলে হয়ে পড়ে যে তখন আর কোনো কিছুতেই তাদের ভালো লাগে না, যা খায় তাতে অস্বস্তি দেখা দেয়। এবং এরা হচ্ছে আপনার এই স্নায়বিক দুর্বলতা বা শারীরিক দুর্বলতায় এই বুক ধড়ফড় করতে থাকে, অ্যাংজাইটি এদের মধ্যে দেখা দেয়। ঝড় বৃষ্টি এবং হচ্ছে রৌদ্রে এদের কষ্ট দেখা দেয়। নেট্রাম কার্প কিন্তু শীতকাতর হওয়ার পরেও দেখেন এদের রৌদ্রে বৃদ্ধি হয়। সামান্য ঠান্ডা বাতাসে সহ্য করতে পারে না, আবার রৌদ্রে গেলেও তার ভালো লাগে না, বিশেষ করে সর্দি গরমির পর। সর্দি গরমি কখন হয়? যখন আমরা গরম থেকে ঠান্ডা ঘরে প্রবেশ করি অথবা অত্যধিক গরমে ঘেমে আমরা ঠান্ডা পানি দিয়ে গোসল করি, তখন আমাদের শরীরে বুকে কফ জমে যায় এবং গলা বসে যায়। এই অবস্থাকে বলা হয় সর্দি গরমি। এবং সূর্যের আলোতে বা গ্যাসের আলোতে বসে এরা কাজ করলে এদের মাথা ব্যথা দেখা দেয়। আর নেট্রাম কার্পের রোগীর প্রস্রাব অত্যন্ত দুর্গন্ধযুক্ত, অনেকটা ঘোড়ার প্রস্রাবের মতো, নাইট্রিক অ্যাসিডের মতো দুর্গন্ধ থাকে। আর পায়ের গোছা এত দুর্বল যে এরা হাঁটতে গেলে পায়ের পাতা বেঁকে যায়। আহারে উপশম, অর্থাৎ কোনো কিছু খেলে তাদের আরাম বোধ হয়। নেট্রাম কার্পের অনেক উপসর্গ, কিন্তু কিছু খেলে আরাম পড়ে, কিন্তু মধু খেলে এদের বৃদ্ধি হয়। গ্রাফাইটিস অ্যানাকার্ডিয়াম ওষুধেও কিন্তু অনেক উপসর্গ আপনার খেলে কম পড়ে, লাইকোপোডিয়ামেও কিন্তু কিছু খেলে কম পড়ে। এটা খুব গভীর একটা কার্যকরী ওষুধ। এ রোগীরা বাম পার্শ্ব চেপে শুতে পারে না। এদের ব্যথার সাথে ঘাম দেখা দেয় আর নাকের ভিতরে দুর্গন্ধযুক্ত ঘা হয়। আর ছোট বাচ্চা বা প্রসূতির মুখে ঘা দেখা দেয়। আর এদের কাজগুলো কোথায় কোথায় বলছিলাম, এদের কাজ হচ্ছে আপনার ডাইজেশনে, হজম প্রক্রিয়ায়, নার্ভে, স্নায়ুতে, স্কিন, ত্বকে এবং হিল বা পায়ের গোড়ালিতে। আমি আরেকবার একটু বলি, এদের এই অ্যাগ্রাভেশন হচ্ছে আপনার উত্তাপে, বিশেষ করে ওই যে সূর্যের উত্তাপে, তারপরে গ্যাসের আলোতে। আর এদের হচ্ছে আপনার এই শীত মানে পেরিয়ডিক্যালি আর কি, যে প্রতি শীতকালে এদের কষ্ট বাড়ে। সকাল 5টাতে অর্থাৎ ভোর 5টায়, গান বাজনাতে, মানসিক পরিশ্রমে এবং সহবাসের পরে, তার সাথে এই যে খাবার দাবারের অনিয়মের কারণে, আর দুধ খেলে, তারপর ড্রাফট অর্থাৎ ওই যে ঝোড়ো বাতাস, এই ঝোড়ো বাতাস সহ্য করতে পারে না, এবং থান্ডার স্টর্ম, ঝড় জল, এগুলোতে এদের কষ্ট বাড়ে। আর কমে কিসে? কমে হচ্ছে মোশনে, রাবিং অর্থাৎ ওই জায়গাটা ঘষলে, হাত বোলালে, ঘষলে এবং কিছু খেলে, তার সাথে ঘাম হলে এদের আরাম বোধ করে। আর এরা দুধ সহ্য করতে পারে না, এরা একটু আপনার লোভী টাইপের হয়ে থাকে, সব সময় আর কি কিছু পাওয়ার চিন্তা ভাবনা করে। এদের
গ্যাস্ট্রিক পেইন থাকে, যেটা খেলে আরাম হয়। আর তাহলে এর কমপ্লিমেন্টারি ওষুধ হচ্ছে সিপিয়া। আর এই ওষুধের সাথে রিলেটেড হচ্ছে লাইকোপোডিয়াম নেট্রামিউর। জি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই নেট্রাম কার্ব খুব বেশি বড় একটা ওষুধ না।